আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হলো সল্টলেক আইবি ব্লকের মাঠে। সাধারণত প্রত্যেক বছর এই মেলা কলকাতায় উদযাপন করা হয়। যেহেতু কলকাতা পৌরসভার ভোট, সেই কারণে এবার বিধাননগরে প্রতিবন্ধী দিবস উদযাপন করা হলো এবং একটি মেলার উদ্বোধন করা হলো, রোজগার মেলা। তার উদ্বোধন করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, আজ ৪১ জনকে যারা প্রতিবন্ধী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তারা প্রতিবন্ধী থাকা সত্ত্বেও জীবনে কোনো কিছু করেছে, তাদেরকে আমরা সম্মান দিয়েছি। এছাড়া অনেক সংস্থা তারা প্রতিবন্ধীদেরকে নিয়োগ করেছে। এছাড়াও এই রোজগার মেলায় কিছু কিছু রোল মডেল থাকবে, তাদেরকে দেখে অনেকে অনুসরণ করবে। এই মেলা চলবে দুদিন। পুষ্পস্তবক দিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। আছে শংসাপত্র, পুষ্পস্তবক। ডুব দেব না ভাই, ভ্রুকুটিকে তুচ্ছ করে গর্ব জীবন। আজকে যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনে আনুষ্ঠানিকভাবে পালন করে এবং আজকে ৪১ জনকে কৃতি সংস্থা কিংবা কৃতি সন্তানদের যারা প্রতিবন্ধী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আজকে সত্যি এর মধ্যে নানাবিধ তাদের প্রতিবন্ধকতা থাকে। এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা কিন্তু জীবনে কিছু করেছে, এইটাকেই আমরা সম্মান দিই। যেমন একটা ক্রিয়েটিভ চাইল্ড, ক্রিয়েটিভ অ্যাডাল্ট কিংবা কোনো সংস্থা যেখানে অ্যাজ অ্যান এমপ্লয়ার সে অনেক প্রতিবন্ধী মানুষকে নিয়োগ করেছে, এই নানা কিংবা কোনো অর্গানাইজেশন যারা প্রতিবন্ধী বিষয়টা নিয়ে কাজ করে, কারা কিছু কিছু রোল মডেল থাকে যাদেরকে দেখে অনুসরণ করা যায়, এইগুলো। আর তার সাথে সাথে আজকে রোজগার মেলার সূচনা। এই রোজগার মেলা আজ আর কাল হবে, অর্থাৎ আজকে দেখতেই পাচ্ছেন যে কতজন এসছে, এরা প্রত্যেকেই কোনো না কোনো ডিসেবিলিটি তাদের আছে। আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আজ সকালবেলায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে রয়েছে। বিশাখাপত্তনম থেকে ৪২০ কিলোমিটার, গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার ও পারাদ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে এটি। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, এরপর আরও শক্তি বাড়াবে। ২৪ তারিখ সকালে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছবে, তারপর উত্তর পূর্ব দিকে এগোবে। উড়িষ্যা উপকূল বরাবর যাবে ৫ তারিখ, দুপুরে পুরীর কাছে যাবে, তারপর উত্তর পূর্ব দিকে গিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে। এর ফলে ৪, ৫ এবং ৬ তারিখ বৃষ্টি হবে। ৪ তারিখ উপকূলে সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ২ মেদিনীপুর, বাকি ২ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়াতে শুধু ভারী বৃষ্টি হবে। ৫ তারিখ বৃষ্টি বাড়বে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ বর্তমানে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ৬ তারিখে বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ ও ২ ২৪ পরগনাতেও বৃষ্টি হবে। সমুদ্রের ওপরে হাওয়া শুরু হবে ৪ তারিখ থেকে। ৪ তারিখ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় হাওয়া বইবে। বিকেলে ধীরে ধীরে এই গতিবেগ বাড়বে। ৫ তারিখ নাগাদ ৬০ থেকে ৭০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হবে। খুব বেশি হলে ৮০ কিলোমিটার পৌঁছাবে। স্থলভাগের হওয়ায় গতি ২ মেদিনীপুর, ২ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে। ৫ তারিখ হাওয়ার গতি বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার হবে। ৬ তারিখ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ৬ তারিখ কলকাতা সহ হাওড়া, হুগলিতে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত। অতি গভীর নিম্নচাপ আরও একটু ঘনীভূত হয়েছে এবং হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজকে সকাল 11:30টায়। ঘূর্ণিঝড়ের নামকরণ দেওয়া হয়েছে জাওয়াদ, JAWAD। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ আমরা করছি জোয়াদ, JOWAD। এটা সৌদি আরবিয়ার দেওয়া একটা নাম। অবস্থান এই মুহূর্তে হচ্ছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। দূরত্ব হিসাবে দেখলে
বিশাখাপত্তনম থেকে সাউথ সাউথ ইস্টার্লি মানে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 420 কিলোমিটার, 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে গোপালপুর, এবং পারাদ্বীপ থেকে 650 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম। ফোরকাস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা প্রথমে বলি মুভমেন্ট। এটা মুভ করবে হচ্ছে উত্তর পশ্চিমে, অর্থাৎ নর্থ ওয়েস্টওয়ার্ডস। মুভ করতে করতে এটা একটু ফার্দার ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ আরও একটু ঘনীভূত হবে, এবং 4 তারিখ সকালে এটা পৌঁছে যাবে আমাদের ক্লোজ টু নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টের কাছাকাছি। এরপরে এইখান থেকে ও একটু বাঁক নেবে, যেটাকে আমরা রিকার্ভ বলি, আপনারা জানেন। এই ওখানে পৌঁছে যাওয়ার পর একটু বাঁক নিয়ে যে মুভমেন্টটা হবে সেটা হচ্ছে উত্তর উত্তর পূর্ব দিকে, নর্থ নর্থ ইস্টার্লি, এবং যাবে হচ্ছে অ্যালং উড়িষ্যা কোস্ট, অর্থাৎ উড়িষ্যার কোস্ট বরাবর গিয়ে 5 তারিখ নুন তখন পৌঁছে যাবে নিয়ার পুরী। পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর উত্তর পূর্ব দিকে, ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। এটা হচ্ছে পজিশন এবং মুভমেন্ট যেটা বললাম। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গে যে ওয়েদার হবে সেটা হচ্ছে মূলত 4, 5 এবং 6 এই 3 দিন। তার মধ্যে 4 তারিখ মোটামুটি আমাদের যে উপকূলবর্তী জেলা সব জায়গাতেই আপনার মোস্ট অফ দ্য প্লেসেসে বৃষ্টি হবে, আর ইন্টেরিয়ারের জায়গাতে মেনি প্লেসেস। আমি ওয়ার্নিংটা বলে দিই, মূলত হেভি রেনফল আমরা যেটা দিয়েছি 4 তারিখ, সেটা হচ্ছে 4 তারিখ, আজকে বলে নিই 3 তারিখ আজকে কোনো ওয়ার্নিং নেই। 4 তারিখ যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার যে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা। বাকি জেলা কেউ 4, 5 পাবে, কেউ 5, 6 পাবে। অর্থাৎ এই কিউমুলেটিভ যে টোটাল রেইন এবং তার সাথে যে উইন্ড, তার ফলে কিন্তু বেশ কিছু ইম্প্যাক্ট হবে। ইম্প্যাক্ট হিসাবে যেটা আমরা দেখছি প্রথমেই সেটা হচ্ছে যে চাষের একটা বড় ক্ষতি হতে পারে কৃষকদের। অলরেডি আমরা গত 2-3 দিন ধরে বলছি এবং অনেক জায়গাতেই অপারেশন চালু হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মাঠে পাকা ধান বা যারা সদ্য আলু লাগিয়েছেন বা সর্ষে বা ভেজিটেবলস যাদের আছে, পানের বোরজ, এগুলোর একটা বড় ক্ষতি হতে পারে। মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি যেগুলো আছে আমাদের, সেখানে লো লাইং এরিয়ায় জল জমে যেতে পারে, কাঁচা রাস্তা কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে, এবং শহর অঞ্চলে জল জমে যাওয়ার জন্য ট্রাফিক কনজেশন এইসব হতে পারে। আমরা যে অ্যাকশনগুলো সাজেস্ট করেছি তার মধ্যে 1 নম্বর প্রথমেই যেটা হচ্ছে যে ফিশারম্যানরা কেউ মাছ ধরতে যাবে না। 2 নম্বর হচ্ছে যে সমস্ত রকম ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধ রাখতে হবে আমাদের পপুলার সি বিচ লাইক দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি ইত্যাদি জায়গাতে, এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যেখানে ফেরি সার্ভিস চলে, সেখানে ফেরি সার্ভিসগুলোকেও জুডিশিয়াসলি রেগুলেট করা আর প্রয়োজন হলে বন্ধ রাখা। আরও শক্তি বাড়ালো জাওয়াদ। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে অতি গভীর নিম্নচাপ। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তার অবস্থান। আগামী 12 ঘন্টার মধ্যে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আগামীকাল সকালে ল্যান্ডফলের সম্ভাবনা। রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন তৎপর, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরও খুবই তৎপর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জেলাগুলোতে টিম করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ডিএম এসপিদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে বিদ্যুৎ দপ্তর। বিশেষ হেল্প নম্বর চালু করল বিদ্যুৎ দপ্তর। কলকাতার থানাগুলোতেও দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ড 111, 112, 113, 114 ওখানে ডিএম কোরিয়াকে বলেছেন ক্লিয়ার। আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস রয়েছে যে আগামীকাল সকাল থেকে পশ্চিমবাংলার গাঙ্গেয় পশ্চিমবাংলায় আবার একটি ঘূর্ণিঝড় ঘনীভূত হতে চলেছে। তারই প্রস্তুতি হিসেবে আজকে সকালে আমরা বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং সমস্ত আমাদের জেলায় আমরা রিজিওনাল ম্যানেজার, আমাদের জোনাল ম্যানেজার, আমাদের স্টেশন ম্যানেজার সবাইকে নিয়েই আমরা ভিসি করি, এবং সেই ভিসি করার পর আমরা যে
প্রস্তুতির জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছি, মূলত আমাদের কাছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যে জেলাগুলো এফেক্ট হতে পারেন সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং কলকাতা। আমরা যে আজকে বসে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে কন্ট্রোল রুম, সেন্ট্রাল কন্ট্রোল রুম আমাদের বিদ্যুৎ ভবনে, সেটা আগামীকাল সকাল 8টা থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে এবং তার পরিস্থিতি দেখে সেটা যদি বাড়াতে হয় তাহলে আমরা বাড়াবো, কিন্তু 24/7 আমাদের বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম খোলা থাকবে। বিদ্যুৎ ভবনের দায়িত্বে রয়েছেন ডিরেক্টর ডিস্ট্রিবিউশন এবং চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন, এই দুজনেই এখানে দায়িত্বে থাকবেন। এবং সমস্ত জেলায় আমাদের রিজিওনাল অফিসেও কন্ট্রোল রুম খোলা হয়েছে 24/7, সেখানে দায়িত্বে থাকবেন রিজিওনাল ম্যানেজাররা উইথ অন্যান্য আধিকারিকরা। আমরা সমস্ত ছুটি মঙ্গলবার পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে। কলকাতার সমস্ত ওয়ার্ডে আমরা গ্যাং মজুত রাখছি আগে থেকেই, এবং জেলায় সমস্ত ব্লকে আমরা সমস্ত গ্যাং রেডি রাখছি এবং তার নাম, ফোন নাম্বার, কতজন সেখানে আছেন সে তার ডিটেলস আমরা ডিএম, এসডিও এবং বিডিওকে পাঠিয়ে দিচ্ছি। বিভাজনের রাজনীতির, হত্যার রাজনীতি এবং নিরবিচ্ছিন্নভাবে সমালোচনার মাধ্যমে কখনো ক্ষমতায় আসা যায় না। বিজেপির এই বিষয়টা মাথায় রাখা উচিত। ক্ষমতায় আসতে গেলে এবং ক্ষমতায় টিকে থাকতে গেলে মানুষের জন্য কাজ করতে হয় এবং মানুষের মন জয় করতে হয়। বিজেপি দলের নেতানেত্রীরা এই কাজটা করতে ব্যর্থ। বিগত দিনেও এ রাজ্যে বিজেপির মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আগামী দিনে বিজেপি দলটাও এ রাজ্যে বিলুপ্ত হয়ে যাবে। 82 নম্বর ওয়ার্ডে প্রচারের মাঝে বিজেপির উদ্দেশ্যে এমনই কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। দেখুন, আমরা এককালে সবাই কংগ্রেস করতাম, কিন্তু কংগ্রেস তখনও দেখেছি যে সিপিএমের সাথে অ্যাডজাস্ট করাটাই তার কাছে প্রাধান্য পেয়েছে যে সময় কংগ্রেস কর্মীরা মারা গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় তৃণমূল কংগ্রেস করেছে। আর এখনও দেখছি কংগ্রেস ড্রয়িং রুম পলিটিক্স ছেড়ে বেরোতে পারছে না। অর্থাৎ ইট ইজ ভেরি হট, সো লেট আস গো অ্যান্ড সিট ইন এসি, আই হ্যাভ ওয়ার্কড এ লট, সো এ ভ্যাকেশন ইন লন্ডন। এটা হচ্ছে কংগ্রেস। এটাতে বিজেপিকে হারাতে পারবে না, এটাতে বিরোধী শক্তি এক করতে পারবে না। এরা আস্তে আস্তে ডিপ ফ্রিজে চলে যাচ্ছে, মানে গরম লাগলে লন্ডনে চলে যাচ্ছে, গরম পড়লে দিল্লিতে এতে চলে যাচ্ছে, আমাদের এসিতে ঢুকে যাচ্ছে, ড্রয়িং রুমে বসে যাচ্ছে। রাস্তায় মমতা ব্যানার্জি যে আন্দোলনগুলো করেছে, 24/7 মানুষের পাশে থাকা, মানুষের হয়ে কাজ করা এবং মানুষের জন্য আন্দোলন করা, সেটা দিন রাত এক করে করেছে। মোদী সরকারকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন আন্দোলন এবং মানুষের মধ্যে নেতা অত্যন্ত প্রয়োজন, না হলে কিন্তু মোদী সরকারকে সরানো যাবে না। আমফান আসার অভিজ্ঞতা আমাদের আছে, জাওয়াদ আসছে, কলকাতা কতটা কষ্ট? কলকাতা এখন যেহেতু আমাদের বোর্ড নেই, তাই মুখ্যমন্ত্রী নিজে কালকে একটা মিটিং নিয়েছেন এবং সব কলকাতা কর্পোরেশন শুধু ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে নিয়ে সবাইকে সতর্কর মধ্যে রেখেছেন, রেড অ্যালার্টে রেখেছেন এবং আমার মনে হয় যে অন্য অন্য ঝড়ের মতন এটাকে আমরা উতরে যাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50তম বর্ষের পূর্তি উপলক্ষে বিএসএফের সাউথ বেঙ্গল পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে স্বর্ণ জয়ন্তী শৌর্য প্রদর্শন উপলক্ষে নিউ টাউন থেকে ট্যাবলো বের করা হলো, যেটি নিউ টাউন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ভবন থেকে বেনেপোল পেট্রোপোল হয়ে গুয়াহাটি পর্যন্ত যাবে। সীমান্তবর্তী এলাকায় মানুষজনকে সচেতন করবে। 20শে ডিসেম্বর গুয়াহাটি পৌঁছবে এই ট্যাবলো।
আজ স্বর্ণজয়ন্তী শৌর্য প্রদর্শনী অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ওয়াইবি খুরানি, এডিজি বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। জানান করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে তিনি জানান কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যারা আসছেন তাদের প্রয়োজন মতো পরীক্ষা নিরীক্ষা করার পরেই মিলছে দেশে প্রবেশের অনুমতি। গরু পাচার নিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত নেওয়ার পরই সীমান্তবর্তী এলাকাগুলো থেকে গরু পাচার অনেকটাই নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে বিএসএফের ভূমিকা অনস্বীকার্য। গরু পাচার রুখলেও মাদক পাচার সংখ্যা বাড়ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সমস্ত কিছু দেখা হচ্ছে। এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ আধিকারিকদের সাথে কথা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি প্রাথমিক পর্যায়ে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশাবাদী। 50 কিলোমিটার সীমা কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো বাড়ানো হলেও সমস্ত প্রক্রিয়া নির্দেশ মতো কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। তিনি আশাবাদী পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আগামী দিনে আরও নিয়ন্ত্রণে আসবে। जैसा कि आप जानते हैं, हमारा पड़ोसी देश बांग्लादेश उसकी आज़ादी के 50 वर्ष पूर्ण होने पर जयंती मनाई जा रही है। सीमा सुरक्षा बल बांग्लादेश की आज़ादी में भागीदार रहा है और जो ये जयंती का पालन करा जा रहा है उसमें भी हम उतने ही भागीदार हैं। आज इस जयंती के उपलक्ष्य में सीमा सुरक्षा बल की ईस्टर्न कमांड की तरफ से एक मोबाइल चित्र प्रदर्शनी का आयोजन करा गया है, जिसमें तकरीबन 90 फ़ोटो पैनल्स के साथ 1971 के बांग्लादेश के आज़ादी के संग्राम के बारे में जानकारी देने की व्यवस्था की गई है। साथ में एक शॉर्ट डॉक्यूमेंट्री भी दिखाई जा रही है, जिसमें संक्षिप्त में 1971 में क्या परिस्थिति थी और किस परिस्थिति में बांग्लादेश का जन्म हुआ, उसमें हमारे सीमा सुरक्षा बल का क्या योगदान रहा, उसके बारे में जानकारी दी गई है। यह 6 गाड़ी का जो मोबाइल एग्जीबिशन है, ये साउथ बंगाल फ्रंटियर, नॉर्थ बंगाल फ्रंटियर एवं गुवाहाटी फ्रंटियर, 3 फ्रंटियर्स को कवर करेगा और 20 दिसंबर को इसका अंतिम पर्याय में ये पहुँचेगा। मैं आशा करता हूँ इस चित्र प्रदर्शनी के द्वारा जनसाधारण को 1971 में जो संग्राम हुआ उसके बारे में जानकारी मिलेगी और उसमें सीमा सुरक्षा बल का क्या योगदान रहा, मुक्ति योद्धाओं के साथ बांग्लादेश को आज़ाद कराने में, उसके बारे में विस्तृत तौर पर वो जान पाएंगे। सर, सीमा पर बीएसएफ हमेशा से ही तत्पर है, चौकस है। चौकसी के लिए चौकसी के लिए नया कुछ किया गया है, ये अगर बताएं हम लोगों को नया कुछ। मैं इसके बारे में ऐसा कहना चाहूँगा, सीमा सुरक्षा बल को सीमा की सुरक्षा का भार दिया गया है। जैसा आप जानते हैं, सीमा पर हमेशा जो सिचुएशन है वो डायनेमिक रहती है और उसी प्रकार जैसे जैसे ग्राउंड पर सिचुएशन बदलती है उसको डील करने के लिए हमारी कार्यपद्धति में जो भी चेंजेस की ज़रूरत होती है वो समय समय पर हम करते रहते हैं। और आज की परिस्थिति के अनुसार हमारा किस तरह से एरिया डोमिनेशन होना चाहिए, बॉर्डर डोमिनेशन होना चाहिए, वो हम हमेशा आगे की सोच चलकर उसको प्लान करते हैं और उसको कार्यान्वित करते हैं। डेट क्या है, इसके बारे में सभी स्तर पर क्लैरिटी है। और जैसा कि मैंने पहले भी कहा था, जितनी भी लॉ इन्फोर्समेंट एजेंसी हैं जिनका हमारे साथ योगदान होता है, हमारे में किसी भी तरह का कोई दिक्कत नहीं है। सब एक ही पेज पर हैं और काम करने में किसी तरह की कोई दिक्कत नहीं है। और भविष्य में भी मैं समझता हूँ 15 किलोमीटर से 50 किलोमीटर बढ़ने पर भी कोई दिक्कत नहीं होगी। सर, सीबीआई के अधिकारियों का दावा है कि गाय तस्करी पर जब से उन्होंने जांच शुरू की है, दबिश बढ़ाई है, कई तस्कर गिरफ्तार किए गए हैं, तब से सीमा पर गाय तस्करी जो है वो भारी संख्या में कम हो गई है। इस पर आपका क्या है? अगर आप इस को देखें, जो गाय तस्करी के बारे में आप कह रहे हैं, मैं बिल्कुल पूरे विश्वास के साथ कह सकता हूं कि सीमा सुरक्षा बल को जो मैंडेट दिया गया उसमें हम कभी पीछे नहीं हटेंगे। और पिछले कुछ वर्षों में आप देख रहे हैं कि सीमा में जो सिचुएशन है उसमें इम्प्रूवमेंट आया है
और मैं आशा करता हूँ भविष्य में भी ऐसा ही उसमें उन्नति दिन पर दिन होती रहेगी। हमारे सभी अधिकारी और जवान सभी स्तर पर वो पूरे कर्मबद्ध हैं कि उनको क्या दायित्व दिया गया और उसको कैसे पालन करना है। मामले जो है घटे हैं क्या ये जांच के बाद? तस्करी के मामले घटे हैं, बढ़े हुए, जैसा मैंने कहा डायनेमिक है। काफ़ी सारी चीज़ों की लोग कोशिश करते हैं तस्करी करने के लिए, और जैसा मैंने बताया कि डिफरेंट लॉ इन्फोर्समेंट एजेंसी का जो है इसमें कार्य क्षेत्र रहता है। हम सभी मिलजुल कर आपस में जो है टाइम पे जो है इंटेलिजेंस अपना शेयर करते हैं और उसके द्वारा जो ग्राउंड पर सिचुएशन बनती है, नज़र आती है, उसके अनुसार हम जो है कार्रवाई करते हैं। मैं आपको पूरी तरह से विश्वास दिला सकता हूं कि सिचुएशन में बहुत इम्प्रूवमेंट हुई है और आने वाले दिनों में और भी अधिक इसमें इम्प्रूवमेंट होगी। सर एक आखिरी सवाल, आंकड़े बता रहे हैं कि जब से ये गाय तस्करी पर ये दबाव बढ़ा है, ड्रग्स तस्करी के मामले बढ़ गए, ज़्यादा पकड़े जा रहे हैं और ऐसे मामले ज़्यादा रहे, तो क्या ये कह सकते हैं कि गाय तस्करी में जो लिप्त थे वो उधर ट्रांसफ़र हो गए हैं और वो मामला? मैं इसको कहूँगा इसके लिए आपको कुछ और समय की इंतज़ार करनी पड़ेगी। इस निष्कर्ष पर अभी पहुँचना जल्दबाजी होगा, थोड़ा और इसको एनालिसिस करने की ज़रूरत है। अब तक का एनालिसिस क्या बता रहा है सर, इनिशियल एनालिसिस? वी हैव येट टू रीच ए कंक्लूजन ऑन दैट। চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল ১ নম্বর দৌলতপুর ফুলবাগান বাটানগর। সন্তান এবং পরিজনকে চিত্রকলায় পারদর্শী করে তুলতে ছোট থেকে উপযুক্ত গাইডলাইন পেতে চিত্রকলায় ডিগ্রি গ্রহণ করতে একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত উচ্চ প্রশংসিত নারায়ণ রায়ের চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল অয়েল প্যাস্টেল, জল রং, তেল রং, ফেব্রিক, অ্যাক্রিলিক কালার ছাড়াও গ্লাস পেন্টিং ছাড়াও হাতের কারুশিল্পে দক্ষ হতে চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।